আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। অলরেডি তোমরা বাংলা এবং ইংরেজি পরীক্ষা দিয়েছো। অনেকেই বলেছো খুব ভালো হয়েছে। পরবর্তী পরীক্ষা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি সবার রয়েছে, মানবিক, বিজ্ঞান এবং ব্যবসা শাখা সকলের রয়েছে। এমনকি এই পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে পূর্ণাঙ্গ সিলেবাসে। এর মানে হচ্ছে তোমাকে 6টি চ্যাপ্টার পরে পরীক্ষা দিতে হবে। এর মধ্যে 8টি সিকিউ এবং 25টি এমসিকিউ আসবে। অর্থাৎ তোমাকে এমন একটি প্রিপারেশন নিতে হবে, প্রতিটি অধ্যায় সম্পর্কে একটি যৌক্তিক ধারণা থাকা লাগবে। আমি আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব 6টি চ্যাপ্টারের মধ্যে কী কী টপিক তোমরা পড়ে যাওয়া, মানে যেই টপিকগুলো না পড়লেই নয়। আশা করি সঙ্গে থাকবে। প্রথমেই তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিতে এই চ্যাপ্টারটি রয়েছে। জানো যে এটি হচ্ছে 6টি চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে ইজি একটি চ্যাপ্টার। তবে এর এই যেগুলো রিডিং অর্থাৎ থিওরিক্যাল যে পড়াগুলো তোমাদের ম্যাথমেটিক্যাল কোনো ইকুয়েশন নেই, সেগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে, বইয়ের ভাষায় লিখতে হবে। তুমি বানিয়ে লেখবা, বানিয়ে লেখাটা তো সহজ না, বানিয়ে লিখতে পারে সেই যার পর্যাপ্ত ধারণা রয়েছে এই বিষয়ে। অর্থাৎ তোমাকে এই বিষয়গুলো সম্পর্কে ধারণা নিতে হবে, সঠিক ধারণা নিতে হবে। আমি তোমাদেরকে টপিকগুলো একটু মনে করিয়ে দিই। যেমন গ্লোবাল ভিলেজ রয়েছে, তোমরা যারা বিশ্বগ্রাম কাকে বলে, বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করেছে হারবার্ট মার্শাল ম্যাকলুহান। এই প্রতিষ্ঠা কী কী উপাদান জরুরি, হার্ডওয়্যার, সফটওয়্যার, তারপরে ইন্টারনেট, ডাটা, সক্ষমতা, এগুলো না থাকলে তো বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করা যায় না। সো এগুলো সম্পর্কে একটা ভালো ধারণা নিয়ে যাবে। তারপরে রয়েছে ভার্চুয়াল রিয়েলিটি, প্রকৃত অর্থে বাস্তব নয়, বাস্তবের চেতনা উদ্রেককারী বিজ্ঞানী পরিকল্পনাকে স্বল্প বাস্তবতা, অনুভবী বাস্তবতা, কল্পনায় বাস্তবতা বা ভার্চুয়াল রিয়ালিটি বলা হয়, যেটাকে বলে থাকে সাধারণত যে এর ইতিবাচক দিকের সাথে, মানে অর্থাৎ প্রকৃত অর্থে আমরা বাস্তব নয়, তবে বাস্তবের মতো চিন্তা করতে পারি এবং সেটিকে অনুভব করতে পারি। সো এগুলো তোমরা আশা করি পড়লে পারবে, ইতিবাচক এবং নেতিবাচক দিকটা এর থেকে পড়ে নিবে। তারপর রয়েছে ক্রায়ো সার্জারি। তোমরা জানো যে এটি খুবই বিখ্যাত একটি, মানে অলমোস্ট যে পরীক্ষাগুলো তোমাদের হয়, সেই পরীক্ষা কিন্তু এটা এসেছে, প্রায় এসেছে। অর্থাৎ তোমাকে ক্রায়োসার্জারির চিকিৎসা পদ্ধতিটা খুব ভালো করে পড়তে হবে। যে অত্যন্ত নিম্ন তাপমাত্রা শরীরে অস্বাভাবিক কোষকণা ধ্বংস করার পদ্ধতি তোমরা জানো, এটা সম্পর্কে পড়ে নিবে। তারপরে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এটা সম্পর্কে তোমাদের ব্যাপক ধারণা রয়েছে। যেমন এর একটি অংশ হচ্ছে রোবোটিক্স। রোবোটিক্স সম্পর্কে বইতে রয়েছে, আমি তোমাদের সূচিটা রেখেছি হাতে। তো রোবোটিক্স সম্পর্কে যে ব্যাপারটা রয়েছে, রোবোটিক্স হচ্ছে স্লাভিক শব্দ রোবোটা থেকে এসেছে, অর্থাৎ রোবোটিক্স হচ্ছে একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অংশ। সো তোমরা মানব বুদ্ধিমত্তা আর কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে একটা ধারণা নিয়ে যাবে। তারপরে রয়েছে তোমাদের এখানে দেখা যাচ্ছে বায়োমেট্রিক্স, খুব ইম্পর্টেন্ট একটি টপিক। বায়োমেট্রিক্স হচ্ছে ব্যক্তি শনাক্তকরণে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমানে অফিস, আদালত, বাসা, বিভিন্ন জায়গায় বায়োমেট্রিক্স ব্যবহার করা হয়। এর সাথে তোমরা জৈবিক তথ্য অর্থাৎ বায়ো ইনফরমেটিক্সটা তোমরা পড়ে নিবে। সাথে রয়েছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং ন্যানো টেকনোলজি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং খুবই গুরুত্বপূর্ণ। তোমরা জানো যে বর্তমানে এই প্রযুক্তি ব্যবহার করে নতুন জাত উদ্ভাবন থেকে শুরু করে অনেক ফসল ফলানো সম্ভব হচ্ছে। অর্থাৎ জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা তোমরা খুব ধারণা নিয়ে যাবা। তারপরে রয়েছে ন্যানো টেকনোলজি। তোমরা জানো যে বর্তমানে প্রযুক্তিকে একটি একদম ছোট করা যায় অথবা ছোট থেকে বড় করা যায়। এই বিষয়গুলো নিয়ে একটা ন্যানো প্রযুক্তির তথ্য আছে, এটা নিয়ে তোমরা ভালো পড়ে যাবে আশা করি। ন্যানো টেকনোলজি তোমরা জানো যে 1 ন্যানোমিটার সমান 10⁻৯ মিটার, এরকম একটা সম্পর্ক এসে থাকে এমসিকিউতে। অর্থাৎ এই যে কটা টপিক বলেছি, এই টপিকগুলো তুমি বলতে পারো যে এখানে তো সবগুলোই প্রায় বলেছেন। অর্থাৎ এখানে ইম্পর্টেন্ট হইল কি, আসলে ইম্পর্টেন্টের জন্য না, বর্তমান এক্সামগুলো এমনভাবে হচ্ছে যে পরীক্ষাগুলো হচ্ছে একটু ইউনিক কোয়েশ্চেনগুলো করতেছে। অর্থাৎ তুমি যেগুলোকে বাদ দিবা সেগুলো এসে পড়তে পারে। এই জন্য ন্যূনতম একটি ধারণা নিতে হবে। আর যেগুলো বেশি কমন সেগুলো তো তোমরা সিকিউতে পাইবেই। প্রত্যেকটা টপিকের জন্য একটা করে সিকিউ দেখে যাওয়া, তাহলে লেখার ধরন বা লেখার সিস্টেমটা তুমি বুঝতে পারবে। পরবর্তীতে আসে দ্বিতীয় অধ্যায়, কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং। খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। তোমরা জানো যে এই চ্যাপ্টারকে আমি যদি প্রধান দুই ভাগে ভাগ করি, তাহলে ইম্পর্টেন্ট হচ্ছে কেবল ডেটা কমিউনিকেশনের, একটা হচ্ছে ওয়্যারলেস আর হচ্ছে মানে তার যুক্ত তার বিহীন, এই দুটা বিষয় পড়ে যাবে এখানে। এই যে ডেটা কমিউনিকেশন মোড, ডেটা কমিউনিকেশন এর গতির উপর ভিত্তি করে কীভাবে ভাগ করছে, ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড, তোমরা জানো এগুলো। এই টপিকটা খুব ভালো করে পড়বা। কেবল সহ, কেবল থেকে প্রশ্ন আসতে পারে, কোএক্সিয়াল, টুইস্টেড পেয়ার কেবল এবং অপটিক্যাল ফাইবার কেবল। অবশ্যই যে সকল পার্টেরগুলো ভাগ বিভাগ করা রয়েছে, যেমন কেবলের 3টা পার্ট, এখানে কোনটার সাথে কোনটা তুলনা করলে কোনটা বেশি সুবিধাজনক, এটা ভালো করে পড়ে যাবা এবং কোনটা কোথায় ব্যবহার করা হয়। তারপরে এখানে রয়েছে ওয়্যারলেস কমিউনিকেশনের মাধ্যমে ওয়াইফাই, ওয়াইম্যাক্সটা খুব ভালো করে পড়বা, বিশেষ করে একটা পার্থক্য পড়ে নিবা। ওকে। তারপরে রয়েছে এখানে বিভিন্ন নেটওয়ার্কিং প্রকারভেদ রয়েছে। বিশেষ করে নেটওয়ার্কিং ডিভাইস রয়েছে, মডেম, হাব, রাউটার, গেটওয়ে, সুইচ। হাবের পরিবর্তে সুইচ কেন ব্যবহার করা হয়,
রাউটার, রিপিটার এগুলোর কাজ কী, এই বিষয়গুলো সম্পর্কে একটা ভালো ধারণা নিবে এবং অনুধাবনমূলক আসতে পারে সেই আঙ্গিকে তোমরা এগুলো পড়ে যাবা। আর পরবর্তীতে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে টপোলজি। তোমরা জানো যে টপোলজি হচ্ছে রিং টপোলজি, বাস টপোলজি, ট্রি টপোলজি, স্টার টপোলজি, মেশ টপোলজি, হাইব্রিড টপোলজি। এটা সংজ্ঞা বললে তুমি বুঝতে পারো, আর একটা চিত্র দেখলে যাতে বুঝতে পারো কোনটা কোন টপোলজি। অর্থাৎ তুমি পুরো বইয়ের প্রতিটা টপোলজির চিত্রগুলো দেখবা, যেগুলো সিকিউ আছে সবগুলো সিকিউতে কেমন প্রকৃতির টপোলজি আসছে। অর্থাৎ তোমরা দেখলে কিন্তু অনেকে ট্রি এবং স্টার টপোলজির মধ্যে একটা গোলায় ফেলে যে কোনটা স্টার টপোলজি কোনটা ট্রি টপোলজি। তুমি যদি ট্রিটা বুঝতে পারো যে ট্রিটা আসলে শাখা প্রশাখার ন্যায় কম্পিউটারগুলো সাজানো থাকে, আর স্টার টপোলজিতে কেন্দ্রে একটি সেন্ট্রাল হাব আর সুইচ এগুলো থাকে কিন্তু। অর্থাৎ তুমি দেখলে চিনতে পারবে যে এটা স্টার টপোলজি মাঝে যে স্টারের মতো থাকবে এরকম না কিন্তু, এটা তোমার একটা পার্ট দিতে পারে, একটা সাইড দিতে পারে, একটা অংশ দিতে পারে। সো বি কেয়ারফুল। দেন এখানে কিছু ল্যান্ডম্যান প্যান ওয়ান এই বিষয়গুলো একটু ধারণা নিয়ে যাবে, আশা করি হয়ে যাবে ব্লুটুথ সহ। সো আরেকটা বিষয় একটু বলে রাখি, ব্যান্ডউইথ তোমরা পড়বা বিট পার সেকেন্ড, প্রতি একক সেকেন্ডে একটা নির্দিষ্ট চ্যানেলের মধ্যে দিয়ে কী পরিমাণ ডেটা ট্রান্সফার হয়, এটা হচ্ছে ব্যান্ডউইথ বা বিপিএস। এই ব্যান্ডউইথের সংজ্ঞাটা পড়ে নিবা ভালো করে। দ্বিতীয় অধ্যায়ে সিকিউ কিছু দেখে দেবে টপিক ওয়াইজ। সো আশা করি এগুলো হয়ে যাবে। বোর্ডস কোয়েশ্চেন দেখলে অনেক উপকার হয়, অন্তত কোয়েশ্চেনগুলো কীভাবে হতে পারে সেটা কিন্তু ধারণা হয়ে যায়। পরবর্তীতে আসে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। এই চ্যাপ্টার থেকে দুটি কোয়েশ্চেন আসবে। আমরা ধরে নেই প্রথম চ্যাপ্টার থেকে একটা, দ্বিতীয় চ্যাপ্টার থেকে একটা, তৃতীয় চ্যাপ্টার থেকে দুইটা। এটা হচ্ছে এভারেজ একটা ধারণা আর কি, যে আসতে পারে। তৃতীয় অধ্যায়ে সংখ্যা পদ্ধতি থেকে একটা কোয়েশ্চেন অবশ্যই থাকবে। সংখ্যা পদ্ধতি বলতে আমরা জানি যে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, ডেসিমাল। আর যারা তোমরা যে প্রচলিত সংখ্যা পদ্ধতি হচ্ছে দশমিক, তোমার আমার বোধগম্য ভাষা হচ্ছে দশমিক, কম্পিউটারের বোধগম্য হচ্ছে বাইনারি। এরকমভাবে প্রতিটা সংখ্যা পদ্ধতি নাম্বার সিস্টেমকে তুমি কনভার্ট করা শিখতে হবে। তোমরা জানো যে প্রতিটা সংখ্যা পদ্ধতি একটা বেস থাকে, যে বেজের মাধ্যমে আমরা জানতে পারি। আর কোড থেকে পড়বা, বিশেষ করে বিসিডি কোড, অ্যাসকি কোড, এই দুটা কোড কীভাবে বের করতে হয় সেটাও শিখতে হবে। তবে এই ক্ষেত্রে তোমরা এই কোডের যেই কনভার্ট করা, বিশেষ করে অ্যাসকি কোড কীভাবে বের করা হয়, তোমরা জানো অ্যাসকি কোডের অ্যাসকি 7, অ্যাসকি 8 রয়েছে এবং বিসিডি কোড বাইনারি কোডের ডেসিমাল রয়েছে। তবে এখানে ইউনিকোড সম্পর্কে তুমি ভালো একটা ধারণা নিবে। ইউনিকোড থেকে কিন্তু এমসিকিউ এমনকি ব্রিফ কোশ্চেন আসতে পারে, মানে ছোটো প্রশ্ন আসতে পারে। সো এগুলো পড়ে নিবে। তারপরে সংখ্যা পদ্ধতির মধ্যে বিশেষ করে প্রতিটা সিকিউতে 4 নম্বরে আসার সম্ভাবনা থাকে কমপ্লিমেন্টারি। তোমরা জানো যে কমপ্লিমেন্টারির ভিতরে 2-এর কমপ্লিমেন্টারিটা আসে, যেটা হচ্ছে যোগের মাধ্যমে বিয়োগ বা পার্থক্য যোগের মাধ্যমে করা, যোগকে বিয়োগের মাধ্যমে করা, এই ধরনের কথাগুলো বলে থাকে। আর কনভার্ট করা সহ বাইনারি যোগ অ্যান্ড বাইনারি বিয়োগ, এই দুটো খুবই গুরুত্বপূর্ণ। আর এমসিকিউর জন্য অক্টাল যোগ, হেক্সাডেসিমাল যোগ জানতে হবে। ওকে, এই হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতি। আর ডিজিটাল ডিভাইসের কথা যদি আসি, ডিজিটাল ডিভাইস মূলত এখানে বুলিয়ান অ্যালজেব্রা থেকে এমসিকিউ আসবে। বুলিয়ান অ্যালজেব্রা আমরা শীট দিয়েছি। বুলিয়ান অ্যালজেব্রার প্রত্যেকটা ফর্মুলা পড়বা, প্রতিটা ফর্মুলা, বুলিয়ান অ্যালজেব্রার রুলসগুলো যদি জানো, মৌলিক উপপাদ্য, সহায়ক উপপাদ্য, এই ধরনের যে কোশ্চেনগুলো রয়েছে, যে বিষয়গুলো রয়েছে পাঠ করে, ডি মর্গানের সূত্র, বিনিময় উপপাদ্য, সহায়ক উপপাদ্য, এগুলো থেকে মিনিমাম তুমি 2টা এমসিকিউ পাইবা মিনিমাম। আমরা একটা শীট দিয়েছি, সেই শীটটা ফলো করবা। এখানে ডিজিটাল ডিভাইসের ভিতরে আমরা যদি তোমাদেরকে একটু বলে রাখি যে আসলে বেসিক বিষয়টা কি। বেসিক বিষয় হচ্ছে তুমি প্রতিটা, এখানে কিন্তু মৌলিক গেট না জানলে তুমি যৌগিক গেট বুঝবা না, ঠিক আছে। অর্থাৎ তুমি প্রথমে মৌলিক গেট জানতে হবে, অ্যান্ড অর নট সম্পর্কে জানতে হবে, এগুলো সত্য সারণী কীভাবে তৈরি করে, এগুলার গেট কীভাবে অঙ্কন করা হয়, ঠিক আছে। তারপর হচ্ছে ইউনিভার্সাল গেট। সার্বজনীন গেট 2 প্রকার তোমরা জানো, যে একটা হচ্ছে ন্যান্ড আর একটা হচ্ছে নর গেট। এই দুটি গেট সম্পর্কে ব্যাপক ধারণা নিতে হবে। আর এই দুইটা বাস্তবায়ন আসে কিন্তু, যে কোনো গেট দিয়ে বলে যে এই সার্বজনীন গেট দ্বারা বাস্তবায়ন করো, ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো, নর গেট দিয়ে বাস্তবায়ন করো, অনেক সময় উল্লেখ করে না। যখন উল্লেখ করে না তখন বুঝতে হবে যে আমাকে যে কোনো একটি গেট দিয়ে বাস্তবায়ন করলেই হবে। সরলীকরণ করাটা খুবই ইম্পর্টেন্ট। সরলীকরণ করতে হলে তোমার বুলিয়ান অ্যালজেব্রা জানতে হবে, এটা লাগবে। আর বিশেষ গেটের মধ্যে আছে এক্স অর এবং এক্স নর। এটা যে সমীকরণটা আছে, এক্সক্লুসিভ বি ইকুয়াল টু এ বার বি প্লাস এ বি বার, অথবা এ বার বি প্লাস এ বি বার হোল বার এক্স নর ইজ, অথবা এ বি প্লাস এ বার বি বার, এই যে সমীকরণগুলো আছে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। সো এগুলো তোমরা অবশ্যই পড়বে, বাস্তবায়ন শিখবে, এবং প্রতিটি এনকোডার, ডিকোডার, হাফ এডার, ফুল এডার, এর ভিতরে তোমার জানতে হবে কি জানো, যে একটা চিত্র দেখলে, একটা ব্লক চিত্র দেখলে বুঝতে হবে যে এটা কি এনকোডার না এটা কি ডিকোডার, এটা কি হাফ এডার না এটা কি ফুল এডার। সো চিত্র দেখলে বুঝতে হবে। আর তোমরা জানো এনকোডার 3 প্রকার হতে পারে, যেমন 4 to 2 লাইন, তারপরে 8 to 3 লাইন অ্যান্ড 16 to 4 লাইন। এখানে কিন্তু 16টা আসে না, 8টা বেশি ইম্পর্টেন্ট। আর ডিকোডারের ক্ষেত্রেও ঠিক এরকম আছে 2 to 4, 3 to 8, 4 to 16। আর হাফ এডার ফুল এডার মধ্যে হাফ এডার দ্বারা ফুল এডার বাস্তবায়ন, এই 3টা বিষয়ের ভিতর তোমাদের হাফ এডার ফুল এডার ভেরি ইম্পর্টেন্ট।
হাফ অর্ডার দ্বারা ফুল অর্ডার বাস্তবায়নটা কিন্তু খুবই কম অনুপযোগী একটি বিষয়। তোমরা এটা পড়ে যাবা, অবশ্যই বারবার প্র্যাকটিস করবে। আর এখানে কোশ্চেন আসার যে ব্যাপারটা, তোমাকে একটা চিত্র দিবে, লজিক্যাল সার্কিট দিবে। লজিক্যাল সার্কিট দিয়ে তোমাকে বলবে যে সার্কিট থেকে সমীকরণ বের করো, সমীকরণ থেকে সরলীকরণ করো কিংবা বাস্তবায়ন করো, এই একটা পার্ট। অর তোমাকে বলতে পারে যে একটি ইলেকট্রিক সার্কিট দিতে পারে। ইলেকট্রিক সার্কিট তোমরা জানো যে অ্যান্ড গেটের বেলায় দুটি ইনপুট যদি জিরো হয়, যে কোনো একটি ইনপুট জিরো হলে আউটপুট জিরো হয়, অর্থাৎ একটি সুইচ অন থাকলে বাকি আরেকটি সুইচ অফ থাকলে বাতি জ্বলবে না, উভয় সুইচ অন থাকলে বাতি জ্বলবে, যেটা অ্যান্ড গেটের বেলা। অর গেটের বেলায় বিপরীত। তাহলে এই বিষয়গুলো তোমাকে জানতে হবে, এগুলো থেকে সিকিউ আসতে পারে, উদ্দীপক তৈরি করতে পারে। আরেকটা বিষয় হচ্ছে সত্যক সারণী দিয়ে দিবে, সত্যক সারণী দিয়ে দেওয়া থাকবে। সত্যক সারণী থেকে তোমাকে এটাকে শনাক্ত করতে হবে যে এটা কি অ্যান্ড গেট, অর গেট, ন্যান্ড গেট, নর গেট, এক্সর গেট না এক্স নর গেট, অর্থাৎ 6টা গেটের তোমাকে সত্যক সারণী জানতে হবে। এই যে বিষয়গুলো বলছি, এগুলো যদি তুমি পারো, তুমি গেট থেকে অবশ্যই অবশ্যই অ্যান্সার করতে পারবা। এর মানে হচ্ছে তোমাকে বাইনারি এবং গেট থেকে আনসার করতে হলে এগুলো সব পড়তে হবে, কেননা তুমি এমসিকিউতে লাটকে যাবা। এমসিকিউর জন্য হলেও সবগুলো দেখতে হবে। আমার এই ভিডিওটা তোমাদের কিছু সময় নষ্ট করলেও আশা করি এটা তোমাদের উপকারে আসবে। পরবর্তীতে হচ্ছে HTML, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তোমরা জানো যে এটি একটি নন কেস সেন্সিটিভ ভাষা, সো প্রাণাই এখানে লেখবা, লেখার যে সিস্টেমগুলো জানতে হবে তোমাকে। বিশেষ করে তোমাদের আমি 3টা টাইপ ধরিয়ে দিই, যে 3টা টাইপ তুমি HTML করলে তুমি কমন পাবা। একটা হচ্ছে টেবিল, 2 লিস্ট, 3 হচ্ছে প্যারাগ্রাফ। তোমাকে বাংলায় বলবে একটা ওয়েব পেজ তৈরি করো, ওয়েব পেজে তোমাকে তথ্য দিয়ে দিবে, একটা ছবি দিয়ে দিতে পারে, একটা লিঙ্ক দিয়ে দিতে পারে। ওকে। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে HTML এ যে বিষয়টা তোমরা অনেক সময় অনেকে ইগনোর করো, সেটা হচ্ছে কাঠামো। ওয়েবসাইটের কাঠামো খুবই ইম্পর্টেন্ট। এখানে থেকে একটা থিওরিক্যাল কোয়েশ্চেন করতে পারে, অথবা বিভাগে দিতে পারে। এই যে তোমরা বিশেষ করে লিনিয়ার কাঠামো এবং হাইরার্কিক্যাল কাঠামো। আর ওয়েবসাইটের একটা ধরন আছে যে স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইট, এইটাও পড়বা, এটা ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে এমসিকিউর জন্য অনেক টপিক আমি এখানে তোমাদের বলতেছি না, সেগুলো কিন্তু পড়তে হবে। তোমরা জানো যে জেনারেশন ল্যাঙ্গুয়েজ আছে, 1G 2G 3GL, এগুলো কিন্তু পড়তে হবে। আশা করি চতুর্থ অধ্যায় এই পর্যন্তই, এর বাইরে যাওয়ার দরকার নেই তোমাদের। তবে এখানে চতুর্থ অধ্যায় আরেকটা বিষয় তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে ট্যাগ সম্পর্কে একটা বিশেষ ধারণা নিয়ে যাওয়া। ট্যাগ সম্পর্কে যদি তুমি ধারণা নাও, তাহলে তোমার অনেকগুলো এমসিকিউ তুমি পেতে পারো। যেমন ধরো, আমি তোমাদের একটু উদাহরণ দিই। কন্টেইনার ট্যাগ। কন্টেইনার ট্যাগ মানে কি? যে সকল ট্যাগের সাধারণত ওপেনিং এবং ক্লোজিং রয়েছে তাদের কন্টেইনার ট্যাগ বলে। কন্টেইনার ট্যাগের অভাব নাই। বডি ট্যাগ, HTML ট্যাগ, হেড ট্যাগ, তারপর টিআর ট্যাগ, টিডি ট্যাগ, অনেক ধরনের আছে, ডিলেট ট্যাগ। ওকে, এই ধরনের অনেক অসংখ্য ট্যাগ রয়েছে যেগুলো হচ্ছে কন্টেইনার ট্যাগ। আরেকটি ট্যাগ রয়েছে এমটি ট্যাগ। এমটি ট্যাগ তোমরা পাইবাই, এমসিকিউতে পাইবা। এমটি ট্যাগ হচ্ছে 3 প্রকারের। একটা হচ্ছে সাধারণত ব্রেক ট্যাগ আমরা লিখি, ব্রেক ট্যাগ, ইমেজ ট্যাগ অ্যান্ড হরাইজন্টাল ট্যাগ, এই 4 ট্যাগ যেটাকে আমরা বলি। ওকে, এখানে হেডিং ট্যাগ আসছে, তোমরা খুব ট্যাগগুলো খুব ভালো করে পড়বা। বইয়ের লিস্ট দেওয়া আছে, লিস্ট থেকে কোন ট্যাগটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, মেটা ট্যাগ কখন ব্যবহার করা হয়, ডিলেট ট্যাগ কখন ব্যবহার করা হয়, বোল্ড ট্যাগ কখন ব্যবহার করা হয়, সাবস্ক্রিপ্টের সুব ট্যাগ, সাবস্ক্রিপ্টের সাব ট্যাগ এবং সুপার স্ক্রিপ্টের সুব ট্যাগ কীভাবে কখন ব্যবহার করা হয়, ইমেজের জন্য কীভাবে ট্যাগটা লিখতে হয়, হাইড হোয়াইট কীভাবে দিতে হয়, প্রত্যেকটা টপিক তোমাকে দেখে যেতে হবে। কারণ তুমি এখানে অনলি একটি সাবজেক্ট যেখানে কোনো আলাদা পেপার্স নেই, অর্থাৎ একটা সাবজেক্ট যেখানে তোমার কোনো পত্র নেই, আমি সেটা বুঝাইতে চাইছি। অর্থাৎ তোমাকে এই একটা দিয়ে এমসিকিউ মিনিমাম 8 পেতে হবে পাস করতে হলে। 9 পেতে হবে, 9 পেতে হবে। আর ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই তোমাকে পড়তে হবে, A+ পেতে হলে এমসিকিউতে 20+ মার্ক লাগবে। আচ্ছা, তারপরে আসি পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় অনেকেরই প্রবলেম আছে, প্র্যাকটিস কম করছে শেষ সময়, এই জন্য। পঞ্চম অধ্যায় হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তোমরা জানো যে এটি একটি কেস সেন্সিটিভ ভাষা। বিজ্ঞানী ডেনিস রিসি এর জনক, প্রোগ্রামের জনক ডেনিস রিসি, আর HTML জনক ছিল টিম বার্নার্স-লি। তাহলে এই ডেনিস রিসির সি প্রোগ্রাম, কম্পিউটার প্রোগ্রাম, এখানে তোমাদের পরীক্ষা আসার মতো কোয়েশ্চেন করে ফ্লোচার্ট, অ্যালগরিদম অ্যান্ড সি প্রোগ্রাম। ফ্লোচার্ট, অ্যালগরিদম, সি প্রোগ্রাম, প্রতিটি প্রশ্নের মানে সমস্যার তুমি 3টা আনসার করতে পারো, একটা অ্যালগরিদম, একটা ফ্লোচার্ট এবং একটা সি প্রোগ্রাম। তোমাকে গতে ফ্লোচার্ট দিল, গতে সি প্রোগ্রাম দিল, এরকমভাবে আসতে পারে। এখানে কী কী বিষয়গুলো পড়বা, বিশেষ করে আমি তোমাদেরকে 3টা ভাগে ভাগ করে দিই এই প্রোগ্রামকে। ফার্স্ট অফ অল তোমাদের 5 ধাপের যেই কোয়েশ্চেনগুলো রয়েছে, যেমন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের একটি ফ্লো চার্ট লেখো। একটা ট্রায়াঙ্গেল লিখে দিল। আবার ট্রায়াঙ্গেল কিন্তু 3 প্রকারের: সমবাহু, বিষমবাহু, সমদ্বিবাহু। এগুলো জানতে হবে, এগুলো না জানলে তুমি বিপদে পারবা। তোমাকে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র জানতে হবে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানতে হবে, বিষমবাহু, সমবাহু, সমদ্বিবাহু জানতে হবে।
আবার এই যে সি প্রোগ্রামে কিভাবে এই ফর্মুলাগুলোকে লিখতে হয় সেটা যেমন তোমাকে জানতে হবে। তাহলে তুমি সি প্রোগ্রাম লিখতে হবে। সি প্রোগ্রাম কেস সেন্সিটিভ ভাষা, এখানে আপার কেস লোয়ার কেস সব কিছু আলাদা আলাদা অর্থ বহন করে। সো বি কেয়ারফুল। ওকে, তাহলে এগুলো কিন্তু খুব ভালো করে দেখতে হবে। এখানে তোমাদের এখানে একটু মিস স্পোক, আমি তোমাকে ভুল বলেছি, সেটা হচ্ছে প্রোগ্রামিং ভাষাটা মূলত পঞ্চম অধ্যায়ের পড়া। ফার্স্ট 1GL 2GL এটা বলছিলাম, প্রথম জেনারেশন ল্যাঙ্গুয়েজ, দ্বিতীয় জেনারেশন ল্যাঙ্গুয়েজ, সমস্যা নেই, সবই পড়া। তারপরে এখানেও যেটা বললাম যে তিনটা ভাগে ভাগ করেছি, সেটা হচ্ছে 5 ধাপের গুলা, যেমন ট্রায়াঙ্গেলে আসতে পারে, সার্কেলে আসতে পারে, অথবা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় আসতে পারে, এমনকি পরিসীমা নির্ণয়ের অ্যালগরিদম প্রচুর আসতে পারে, তিনটি সংখ্যার মধ্যে কোনটি বড় সংখ্যা নির্ণয় সেটা আসতে পারে। তোমাকে বিশেষ করে এই 5 ধাপের গুলা, তারপরে ডু ফর হোয়াইল দ্বারা সমষ্টি নির্ণয় কিভাবে করতে হয়, আর ইফ এলস এই বিষয়গুলো আছে এই ছোটোখাটো, অর্থাৎ এখানে লসাগু গসাগু, তারপরে লিপিয়ার, কয়েকটা বিষয় তোমাদের বইতে যেগুলো আছে এগুলো দেখে দেখে দেবা। যারা ভালো পারো তারা বেশি করে পড়ো, আর যারা মোটামুটি পারো তারা কিছু কমন বিষয় যেগুলো বোর্ডসে আসছে সেগুলো দেখে দাও শুধু, কারণ অন্যান্য চ্যাপ্টার আছে, সাপোর্ট আছে। ষষ্ঠ অধ্যায় ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, দীর্ঘ অনেক বছর পর এই অধ্যায়ে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে, যেহেতু এই অধ্যায়টা অনেক দিন আসে নাই। তোমাদের 19 সাল পর্যন্ত বোর্ড আছে, তোমরা সেগুলো প্র্যাকটিস করো, কারণ এই অধ্যায়ে তেমন বেশি কিছু নেই, তবে একটি কোয়েশ্চেন অবশ্যই অবশ্যই থাকবে। তাহলে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা খুব ভালো করে পড়বা, যেখানে তোমরা পড়বার RDBMS, মোস্ট ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে। রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এর মানে হচ্ছে 1 to 1 রিলেশন, 1 to many, many to 1, many to many, অর্থাৎ একটা রেকর্ডের সাথে একটা রেকর্ডের কি সম্পর্ক আছে কিনা, ফিল্ডের সাথে ফিল্ডের সম্পর্ক আছে কিনা, এই বিষয়গুলো চিত্রের সাথে তুলনা করে লিখতে হয়। তোমরা যারা পড়েছো তোমরা জানো, সেগুলো সেইভাবেই লিখবে। আর এখানে কুয়েরি শর্টিং খুব ইম্পর্টেন্ট দুটো টপিক। কুয়েরি, কুয়েরি মানে কি? অনুসন্ধান চালানো, খুঁজে বের করা, তথ্য খুঁজে বের করা। শর্টিং মানে সাজানো। এগুলো ইন্ডেক্সিং, ইন্ডেক্সিংটা ইম্পর্টেন্ট আছে, এগুলো কিন্তু তোমরা পড়বে, ইন্ডেক্সিং, শর্টিং এবং কুয়েরি। আর এখানে তোমার RDBMS এ তোমরা যে তথ্য লেখাগুলো লেখো, অর্থাৎ এগুলো ডেটা টাইপ আমরা যে বলি, ডেটা টাইপটা খুব ভালো করে পড়তে হবে। তোমার ডেটা টাইপ পরীক্ষা আসবে, যে এগুলো ডেটা টাইপগুলো কী কী আছে তোমার এই তথ্যের মধ্যে, এই টেবিলের মধ্যে, সেগুলোকে তুমি কী করতে হবে, আলাদা আলাদা হিন্স দিয়ে লিখতে হবে, কোনটা অটো নাম্বার, কোনটা টেক্সট, ঠিক আছে? এইভাবে প্রতিটা বিষয় তোমরা উপস্থাপন করবা। এই ছিল তোমাদের মূলত আজকের আমার এই ছোট্ট আলোচনা। তোমরা জানো যে তথ্য যোগাযোগ প্রযুক্তি এর 6টি চ্যাপ্টারের মধ্যে 8টি সিকিউ আসবে। আমি যদি তোমাদের একটা ধারণা দিই, প্রথম চ্যাপ্টার থেকে একটা, দ্বিতীয় চ্যাপ্টার থেকে একটা, ষষ্ঠ চ্যাপ্টার থেকে একটা, 3টা হয়ে গেছে। বাইনারি, অর্থাৎ বাইনারি এবং গেট সহ 2টা আসবে, তাহলে 5টা হলো। আর 3টা ধরে নেই, 3টা HTML এবং সি প্রোগ্রাম। থ্যাংকস ফর ওয়াচিং। সকলের জন্য শুভকামনা থাকলো। তোমাদের আশা করি পরীক্ষা খুবই ভালো হবে। পরবর্তী ফিজিক্স পরীক্ষা ছোট্ট একটি ভিডিও দেবো ফিজিক্সের উপরে। সকলকে আজকে এই পর্যন্তই ধন্যবাদ জানিয়ে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম।